কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করলেন। তার বক্তব্যে উঠে এলো একাধিক তীব্র কটাক্ষ। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে সম্পূর্ণ ব্যর্থ। বেকারত্ব থেকে শুরু করে উন্নয়নমূলক কাজ সবেতেই নাকি রাজ্যের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তিনি আরও বলেন, মানুষ ভোট দিয়েছে উন্নয়নের জন্য, কিন্তু ফল পেয়েছে দুর্নীতি আর অযোগ্যতা। অধীরবাবু কেন্দ্রীয় সরকারকেও তুলোধনা করেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন নীতির ব্যর্থতার জন্য কেন্দ্রকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করান। তার অভিযোগ, সরকার শুধুমাত্র শীর্ষস্থানীয় শিল্পপতিদের স্বার্থ দেখছে, সাধারণ মানুষের কথা ভাবছে না। অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হন, তাহলে এই দলে টিকে থাকতে পারবেন। কমিটির উদ্দেশ্যে বার্তা কি উন্নতি হবে? কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হলে টিকে থাকতে পারবেন দলে। এটা বলছে যে উন্নতি হবে। সেটা কি? এখানে টিকে থাকতে গেলে মমতার দলের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে তোমাকে মাল কামাতে হবে, মাল দিতে হবে। এছাড়া টিকে থাকার কোনো গল্প নাই। আর দিদি প্রতিদিনই পরামর্শ দেবেন, সৎ উপদেশ দেবেন। দিদি একটা কথা বলুন তো, আপনার পার্টির এত প্রোগ্রাম করেন আপনি, এত টাকা খরচ হয় আপনার, সে টাকা আপনাকে কে যোগায় বলুন? আপনি আপনার জন্য যা সত্য, আপনার দলের জন্য তা সত্য। সারদা নারদা কাণ্ডে আপনি জড়িয়েছিলেন, সারদার টাকা আপনি নিয়েছেন, সারদার টাকা নিয়ে আপনি ভোট করেছেন। সুজিত সেনের সঙ্গে কালিম্পংয়ে বসে আলোচনা করে টাকা নিয়েছেন আপনি। এ কথা আমি নয়, আপনার দলের নেতারাই বলেছে চিঠি করে। তার জবাব আপনি দিতে পারছেন না। আপনার দলে কিছু চামচা, কিছু আপনার মোসাহেব, তারা বলবে কথা। আপনি আজকে ক্ষমতায় আছেন, আপনাকে তুষ্ট করতে অনেক কথা হবে, কিন্তু এই দলে টিকে থাকতে গেলে মাল কামানো আর মালের ভাগ দেওয়ানো, এইটাকে নিশ্চিত করতে হয়। এটাই তৃণমূল। মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু ভোটের পরিমাণটা কি সিচুয়েশন আছে ওইটা একটু বলুন। बांग्लादेश बॉर्डर की जो हालात, वो हालात तनावपूर्ण है। बॉर्डर की दोनों ओर आवागमन में काफी दिक्कत बढ़ते जा रहे हैं। आम लोगों के बीच जो सौहार्द के रिश्ते थे वो टूटते जा रहे हैं। मान लीजिए सब मिलाकर देश की सुरक्षा के लिए ये एक बड़ा सवाल पैदा होते जा रहे हैं। और ये तनाव और इस असहाय स्थिति में, जहां बांग्लादेश में आर्थिक हालात दिन पर दिन बदतर होते जा रहे हैं, लोगों को रोजमर्रा की चीजें खरीदने में काफी कुछ परेशानियां महसूस करने पड़ते हैं। जहां चीजों की दाम में आसमान छू रहे हैं, उस बांग्लादेश में अस्थिरता और बढ़ते जाएगी, तनाव और बढ़ते जाएंगे। और ये जो सरकार बांग्लादेश में भी चल रहे हैं, कट्टरपंथियों की मदद से इनको चलना पड़ेगा। अगर कट्टरपंथियों की मदद से ना चलेगी तो इनको यहां से फिर अपदस्थ होना पड़ेगा। फिर ये यूनुस सरकार को भी हालात वैसा ही होगा जैसा पहले हम देखेंगे। तो ये असहज अस्थिर स्थिति में मौके का फायदा उठाने के लिए तत्पर हो चुके हैं हमारे पड़ोसी चाइना।
बंगाल में, बांग्लादेश में अभी चाइनीज मतलब चीनी लोगों की हरकत, चीनी सरकार की हरकत और नापाक मंसूबे को अंजाम देने के लिए इसका फायदा चीन उठाते रहेंगे, ये मेरा आशंका है। তো মোটামুটি তো আপনি মানে আমরা লোকসভা দিতে বিধানসভা, তো আপনি সংখ্যালঘু ভোট যেমন পেয়েছেন, সংখ্যা বলছো অর্থাৎ তিনি ভোটও পেয়েছেন, কিন্তু এখন যে অঙ্ক মানে ভোটের এই যে রাম বাবরি, এই যে আপনাকে আবার বলছে যে বহরমপুরে দাঁড়ানোর প্রস্তাব হিন্দু প্রধান বলে, অন্যান্য জায়গায় তাহলে মুসলিম প্রধান, হিন্দু ভোটটা ডিভাইডেড হলে মুসলিম প্রধান এলাকায় নিয়ে যাবে, এই যে ভোটের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, আপনি বহরমপুরে থাকুন বাকিগুলো তৃণমূল জিতবে, এই যে কিভাবে আমি বহরমপুরকে মানে তৃণমূল বলছে যে আপনি বহরমপুরে দাঁড়ান বিধানসভার ক্ষেত্রে, আচ্ছা বাকিগুলো তাদের 21 আমার ভাগ্য তো তৃণমূল ঠিক করবে না। আমি কি করে তৃণমূলকে জিম্মেবারি দিয়েছি নাকি? এই যে সংখ্যালঘু একটা ভোট, দেখুন পরিষ্কার হচ্ছে সংখ্যালঘু সংখ্যাগুরু অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মোদিকেও শ্যুট করে, দিদিকেও শ্যুট করে। মোদির জন্য এটা কাজে লাগে, দিদির জন্য কাজে লাগে এটা। তাই এরা মিউচুয়ালি এই সাম্প্রদায়িক বিভাজন করে চলেছে। না তো সারা পশ্চিমবঙ্গে কোথাও কিছু নাই। মুর্শিদাবাদে আমাকে হারানোর জন্য একবার রামনবমীর দিনে দাঙ্গা লাগানো হলো। তৃণমূলের বিধায়ক সে প্রচার করলো ওপেন টিভিতে যে 70% মুসলমান 30% হিন্দু, মেরে গঙ্গায় ভাসিয়ে দেব। দিদির অনুমতি ছাড়া, দিদির মদত ছাড়া এ কথা বলা কি সম্ভব? দিদি তার জন্য নিন্দা করেছেন, প্রতিবাদ করেছেন, করেননি। কারণ তার লক্ষ্য ছিল অদিচ্ছদিকে হারানো। এই তৃণমূলের নেতারা হিন্দু এলাকায় গিয়ে এই ভিডিওর হয়ে বেশি বেশি প্রচার করেছেন। এই তৃণমূলের নেতারা বিজেপির কর্মী সেজে হিন্দুদের কাছে ফেসবুক পাঠিয়েছেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবার, যে মুসলমানদের যে ধমকি তার বিরুদ্ধে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে হিন্দুরা বাঁচবে না। লক্ষ্য কি অদিচ্ছদিকে হারানো। অদিচ্ছদি হেরে গেছে, সাম্প্রদায়িক বিভাজনের শিকার হয়েছি। আমি আগেও বলছি, আজও বলছি, আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে। দেখুন মসজিদ একটা কেন, 1000টা মসজিদ বানানো হোক, কোনো আপত্তি নাই, কিন্তু হঠাৎ করে বাবরি মসজিদ নাম দিতে হবে কেন? আবার একটা বাবরি মসজিদ নামক মসজিদকে ভেঙে রাম মন্দির গঠন তৈরি হয়েছে, সেটা কিন্তু কোর্টের নির্দেশে। সারা মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের স্লোগানের পাশাপাশি রাম মন্দির নির্মাণের স্লোগান আসছে কেন? 1 কোটি মন্দির নির্মাণ করুন আপনারা, হঠাৎ করে রাম মন্দির নির্মাণের প্রশ্ন আসছে কেন? তার কারণ একটাই, রাম আর রহিমের মধ্যে বিভাজন করো, হিন্দু মুসলমানের মধ্যে ভোটের বিভাজন করো। এটাই মোদিকেও সুবিধা, এতে দিদিরও সুবিধা। তাই দিদি কখনো দেখবেন এগুলোর বিরোধিতা করে না। বাবরি মসজিদ আমি করবো না, বেলডাঙ্গায় একবার দিদি বলেছে? দাঙ্গা করা অন্যায় হয়েছে রামনগরে, একবার কি বলেছে? বেলডাঙ্গায় দাঙ্গার সময় নাকি সব সম্প্রদায় গেছিল, তাই প্রশংসা করেছে। কই আমাদেরকে তো যেতে দেওয়া হয়নি। দিদি আপনি নিজে দাঙ্গা চাইছেন, কারণ দাঙ্গা করলে মুসলমান আপনার পক্ষে যাবে, কারণ আপনি মুসলমানদের ভরসা দেবেন। আর হিন্দুদের মধ্যে একটা অংশকে লক্ষ্মীর ভান্ডার এটা সেটা দিয়ে, পঞ্চায়েত এটা সেটা দিয়ে ভয় দেখিয়ে ম্যানেজ করবেন। এই তো ভোটের অঙ্ক। আর বিজেপি দেখছে পরে পাওয়া 14 আনা, যা পাওয়া যায় তাতে যদি কিছু সিট পাওয়া যায়, বিজেপি কিছু সিট হবে। এই খেলাটা বিজেপিরও এবং তৃণমূলের উভয়ের পছন্দসই খেলা। এটা মাথায় রাখবেন। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? এই বাংলার স্বাধীন চিন্তা, এই বাংলার ধর্মনিরপেক্ষ চিন্তা, এই বাংলার উদার চিন্তা, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে উদার চিন্তার শিকার হচ্ছে আমার পাশের দেশ বাংলাদেশের সাধারণ মানুষ, তারা হিন্দু, তারা মুসলমান। সেই উদার চিন্তার আগামী দিনে এ বাংলাতেও সমাধি দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি আর তৃণমূল, মোদি আর দিদি। এই বাংলাতে তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছিল, ভোট করেছিল মমতা ব্যানার্জি। এনআরসি নিয়ে আজকে মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছে। এই এনআরসি যেদিন ভারতবর্ষের নাগরিক আইনে প্রথম ঢোকানো হয়, অনুপ্রবেশ করে, ভারতবর্ষের নাগরিক আইনে যখন প্রথম এটাকে অন্তর্ভুক্ত করা হয় এনআরসি, তখন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, কোনো প্রতিবাদ করেননি। প্রতিবাদ করেছিলেন কে? মনমোহন সিং। আর কত ভাঙা বাড়ি, একের পর এক ভাঙা বাড়ি ভেঙে পড়ছে, কি করবে পুরসভার ক্যামেরায়? কালকে বলে দিয়েছে তো দোষ। 5 বছরের মধ্যে
বাড়ি ভাঙছে এই কারণে যে বাড়ি তৈরি করা হচ্ছে না, তাই ভাঙছে। একটা বাড়ি নির্মাণ করতে গেলে যা যা কোয়ালিটির জিনিসপত্র দরকার তা দেওয়া হচ্ছে না, তার উচ্চতা মান হচ্ছে না, তার ভার মান হচ্ছে না। এখানটায় পয়সা ফেকো, তামাশা দেখো। মিউনিসিপ্যালিটিকে পয়সা দিন, যা খুশি তা করতে পারেন। কর্পোরেশনকে পয়সা দিন, যা খুশি তা করতে পারেন। তাই বহরমপুরে দেখবেন গলির মধ্যে জলা জংলা জায়গায় নরম মাটিতে এরকম 5-6, 6তলা 7তলা বাড়ি উঠছে। এগুলো আগামী দিনে ভেঙে পড়বার সম্ভাবনা আছে। সেখানে ফায়ার ব্রিগেড ঢোকে না, আগুন লাগলে কি কোথায় যাবে জানা নাই। ঠিক একইভাবে কলকাতা কর্পোরেশন তো এদেরই ছোট ভাই বড় ভাই, সেখানেও তাই হচ্ছে। তাই এটা ঘটছে, মানুষের মৃত্যু হবে, বয়ে গেছে। যারা আছে তাদেরকে সরতে বলেছে। তার মানেটা কি? কলকাতা কর্পোরেশন এইভাবে লুট করেছে, জলা জায়গা বুঝিয়ে দিয়েছে এই লুট করতে গিয়ে। ঘর বাড়ি যেখানে খুশি তৈরি করতে পারো, তুমি পয়সা দাও, এটা পারমিশন দিয়েছে তারা। আজকে আমাদের কলকাতার মেয়র দিদির কাছের লোক, যে আরবান দপ্তর দিদির কাছের লোক, তা স্বাভাবিকভাবেই এই যে বাড়ি যেগুলো তৈরি করা হচ্ছে, সে বাড়িগুলো ক্রমশ মৃত্যুর ফাঁদ হয়ে যাচ্ছে। পয়সার বিনিময়ে মানুষের জন্য মৃত্যুর ফাঁদ রচনা করা হচ্ছে। সেই টাকা তৃণমূলও ভাগ খাচ্ছে, সেই টাকা তৃণমূলের ফান্ডেও যাচ্ছে, মানুষের যা হচ্ছে হচ্ছে। মৃত্যুর ফাঁদ তৈরি হচ্ছে এই সরকারের নেতৃত্বে বাংলা জুড়ে। আর নেই। বাংলা ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।